তাহলে কি আমরা এতটুকু বুঝতে পারছি সার্ভিকালে যে নিম্নোটগুলো আছে সেগুলো কি খুলে যাবে। সার্ভিকাল বলতে গলার এই অংশটা, হ্যাঁ এই অংশটা, এইগুলার অসংখ্য দেখেন ছোট ছোট গুটির মতো আছে। এগুলা যখন আমাদের জ্বর আসে কিংবা হচ্ছে টনসিলের সমস্যা হয় সেগুলা কি হয়, পেইন হয়, ব্যথা হয়, হ্যাঁ, এবং কি বড় হয়ে যায়। লিম্ফো অ্যাডেনোপ্যাথি, এটাই যে বড় হওয়া এবং ব্যথা হওয়াকেই লিম্ফো অ্যাডেনোপ্যাথি বলে। টেন্ডার মানে ব্যথা হওয়া, ঠিক আছে, একই জিনিস। বুঝতে পারছি এতটুকু? এরপরে হচ্ছে ডিহাইড্রেশন। ও পানি খাবে না, কেন পানি খাবে না? পানি খাইলে ব্যথা করবে, হ্যাঁ, পানির প্রতি কি হবে, পানি না খেলে কি হবে, দেখে দুর্বল মনে হবে, হ্যাঁ। টাং দেখবো, টাঙে কি পানি, টাংটা কি ভিজা থাকবে না, শুষ্ক থাকবে, টাংটা শুষ্ক থাকবে। স্কিন পিচ করে দেখবো, এই যে এরকমভাবে চামড়া ধরে টানবো, এরকমভাবে চামড়া ধরে টানবো, এটা খুব দ্রুত তাড়াতাড়ি চামড়াটা চলে গেল না, এই যে এদিকে একটু তাকাই সবাই, এইভাবে চামড়া ধরে টান দিলে কি দ্রুত চলে গেল, কারণ কি আমার পানি শূন্যতা নাই। কিন্তু যার পানি শূন্যতা আছে এভাবে দিলে এটা কি গেঞ্জের উপরে টাইট লাগবে। ডিহাইড্রেশন আছে কিনা। এরপর হচ্ছে ব্রেথিং, অর্থাৎ শ্বাসকষ্ট আছে কিনা। একটা রোগীর শ্বাসকষ্ট হয়েছে, আমি দেখে বুঝতে পারবো না, হ্যাঁ, ঘন ঘন কি করবে, শ্বাস নিবে, কারণ শ্বাসটার হবে না, এরকম করে কি শ্বাস নিবে, ডিফিকাল্ট ব্রেথিং। ফেটিগ হয়ে রোগীকে দেখে কি ক্লান্ত বোধ মনে হবে, ফিভারেশ, রোগীর জ্বর থাকবে এবং কি জ্বরের সাথে র্যাশ হবে। জ্বরের সাথে র্যাশ কি, অর্থাৎ জ্বরের সাথে লাল হয়ে যাবে। দেখবেন কিছু কিছু বাচ্চা পোলাপানের জ্বর আসলেই হাত, মুখ, চোখ এগুলো কি লাল টকটকা বর্ণের হয়ে যায়, তাই না? এটাই হচ্ছে ফিভার র্যাশ। এটা কিন্তু ওই র্যাশ না, এটা কি ফিভার র্যাশ, অর্থাৎ জ্বর আসলে কি বাচ্চা লাল হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পারছি? এরপরে লাংটা দেখব, লাং দেখে কি ক্লিয়ার পাবো, ভাইরাল হইলে ক্লিয়ার, কিন্তু যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে কি অ্যাডেড সাউন্ড পাবো, অ্যাডেড সাউন্ড। অ্যাডেড সাউন্ড কি রংকাই পাইতে পারি, টেস্ট পাইতে পারি, হ্যাঁ, অর্থাৎ লাঙে কোনো ইনফেকশন হয়েছে এটা বুঝতে পারবো। তাহলে কি এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে কি ওই ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা ভাইরাল ব্যাকটেরিয়াল আলাদা করতে পারবো, সাইন দেখেও কি ভাইরাল ব্যাকটেরিয়াল আলাদা করতে পারবো। এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি সবাই? ক্লান্ত, ক্লান্ত, ফেভার র্যাশ মানে ওই যে জ্বর আসলে জ্বরের সাথে কি লাল হয়ে যাবে। এরপর হচ্ছে লাংটা ক্লিয়ার থাকবে, লাং মানে কি ফুসফুস, ফুসফুসটায় কি নর্মাল সাউন্ড থাকবে ভাইরালে। আর ব্যাকটেরিয়াল হলে অ্যাডেড সাউন্ড, রংকায় থাকবে। রংকায়ের ডাক কেমন, বাঁশের পাতা যে বাঁশি হলে যেরকম বাজে, বাজে না ওই রকমভাবে। আর ক্রেপস থাকতে পারে, ক্রেপস কীরকম, ভাত ফুটার যে একটা সাউন্ড হয় না, ক্রেপস, খেয়াল করবেন ভাত যে ফুটলে এক ধরনের বদবদ বদবদ শব্দ হয়, ওটাই কি ক্রেপস, ওটা কি লাঙে পাইতে পারি আমরা। কথা বুঝতে পারছি? ব্যাকটেরিয়াল অ্যাডেড সাউন্ড পাওয়া যাবে, ওই যে রংকায় অথবা ক্রেপস পাওয়া যাবে, রংকায়, রংকাই অথবা ক্রেপস, অথবা নাও পাওয়া যাইতে পারে। ক্লিয়ার এতটুকু? ওই যে ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে পাওয়া যাইতে পারে, ভাইরালের ক্ষেত্রে পাওয়া যাবে না। বুঝতে পারছি? আবার ভাইরালের ক্ষেত্রেও পাওয়া যাইতে পারে, কিন্তু আনকমন, হ্যাঁ। যদি দেখা গেল যে অ্যাজমার, ওই যে বললাম
অ্যাজমা অ্যালার্জির, অ্যাজমাতে তো আবার রঙকায় পাওয়া যায়, এজন্য পাওয়া যাইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে জ্বরের মতোই, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ালে পাওয়া যায়, ভাইরালে কম পাওয়া যায়। হ্যাঁ, লাঙে বাঁশের পাতার মতো শব্দ আছে, প্লাস হচ্ছে ভাত ফোটার মতো শব্দ হয়। এই দুইটা শব্দ শুনে আসবেন, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের এই দুইটা শব্দ প্রত্যেকেরই শোনাবো। ঠিক আছে, তাহলে কি আমরা সাইন বুঝতে পারলাম। এবার আমরা ব্যাকটেরিয়াল ভাইরাল আলাদা করতে পারবো কিনা, এবার আমরা এটা ইনভেস্টিগেশন, অর্থাৎ এর কি পরীক্ষা দেই, ইনভেস্টিগেশন, আমরা কি পরীক্ষা দেই এই রুগীদের, এটা আমরা সাধারণত চোখে দেখেই নির্ণয় করি। কারণ আমরা এতক্ষণ যা দেখছি কি সব চোখে দেখা রোগ না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করাই, কিন্তু সেটা রেয়ার। কি কি পরীক্ষা করাই আমরা? সিবিসি করাই। সিবিসি কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসির ভিতরে অনেক কিছু থাকে, তাই না? তার ভিতরে একটা কি থাকে? নিউট্রোফিল থাকে। নিউট্রোফিল, হ্যাঁ নিউট্রোফিল থাকে। ওই নিউট্রোফিলটা বেড়ে যাবে, নিউট্রোফিলিয়া হবে। নিউট্রোফিলিয়া হবে। ইএসআর থাকে না? নিউট্রোফিলিয়া হবে, ইএসআর থাকে। ইএসআরটাও কি বেড়ে যাবে যে কোনো ইনফেকশনে, মনে রাখতে হবে যে কোনো ইনফেকশনে শরীরে জ্বর আসবে এবং ইএসআর বাড়বে। শরীরে যে কোনো ইনফেকশন হলে কি হয়? ইএসআর বাড়ে। ইএসআর রক্তের একটা কাউন্ট, ঠিক আছে। এসো টাইটার ওই রক্তের একটি টেস্ট, ওটা কি? ওটাও বেড়ে যাবে ইএসআরের মতো। এসো টাইটার কি হবে? রেইজ হবে, বেড়ে যাবে, রেইজ হবে। হ্যাঁ, থ্রট সোয়াব কালচার। টনসিলের যে সবটা আছে সেটা আমরা কালচার করি। হ্যাঁ, কালচার করে দেখি এটা ব্যাকটেরিয়াল নাকি ভাইরাল, ব্যাকটেরিয়াল অর ভাইরাল, এটা আমরা দেখতে পারি। কিভাবে দেখে এটা একটু দেখি। হ্যাঁ, এই যে সব টেস্ট, এই যে এরকম একটা কাঠি আছে, এটার নাম কি? সব। এই যে এখানে যে তুলার মতো আছে, কটন বার অনেকটা। হ্যাঁ, ওই টনসিলের ওই ডাইরেক্ট যে দইয়ের মতো যেটা আছে, অর্থাৎ পাঁচ যেটা হোয়াইট স্পট যেটা, ওটা নেই এবং ওটা নিয়ে একটা স্লাইডের ভিতরে কি করি? রাখি। রাখলে এই যে এই কালচারটা আমরা পরীক্ষা করতে পারি। সেখানে ব্যাকটেরিয়াল আর ভাইরাল ওই যে জীবাণুগুলা সেখানে আমরা দেখতে পারি মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে। তাহলে কি থ্রট সব কালচার টেস্ট বুঝতে পারলাম। এরপরে সিআরপি করি, সিআরপিও বেড়ে যাবে। হ্যাঁ, সিআরপি করি বাচ্চাদের ক্ষেত্রে, এটাও কি? রেইজ হবে। বড়দের ক্ষেত্রে ইএসআর আর বাচ্চাদের ক্ষেত্রে কি? সিআরপি। এটা কি? চিলড্রেন। চিলড্রেনের ক্ষেত্রে সিআরপি করা হয়। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, অ্যান্টিজেন টেস্ট করা হয়। এই কয়টা হচ্ছে কমন টেস্ট করা হয়। আরও কিছু আনকমন টেস্ট করা হয়, যেগুলা আনকমন টেস্ট মানে করা হয় খুব কম, রেয়ার, খুব খারাপ পর্যায়ে না গেলে এগুলো আমরা করি না। কী কী করি? আলট্রাসোনোগ্রাফি, অর্থাৎ টনসিলটা কি করি? আলট্রা করি। গ্রাফি, টনসিলটা সিটি স্ক্যান করি, আর টনসিলটা এক্স রে করি।
এক্স রে ওই যে বললাম অ্যাডেনয়েড টনসিলাইটিস দেখার জন্য এক্স রে করতে হয়। আলট্রাসোনোগ্রাফি আর সিটি স্ক্যানটা যখন খারাপ পর্যায়ে চলে গেছে, একটা রোগীর ট্রিটমেন্ট করে নাই, অনেক খারাপ পর্যায়ে চলে যায়, টনসিল থেকেও কিন্তু ক্যান্সারও হতে পারে। যখন অনেক বেশি খারাপ পর্যায়ে যায় তখন কি আমাদের এই কালচার, সিটি স্ক্যান এগুলো করতে হয়। এগুলো কিন্তু খুব রেয়ার কেস, ক্যান্সার হয় খুবই কম, একদম রেয়ার। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। ইনভেস্টিগেশন ক্লিয়ার? আর কোনো সমস্যা? এবার আমরা যাব ট্রিটমেন্টে। দ্বিতীয়টা কি? মেডিসিন। জেনারেল আমরা প্রতিবারের মতোই কি লাস্টে করবো, কোন উপদেশ দিয়ে লাস্টে ফিনিশিং দেবে এটা। এবার আমরা মেডিসিনে আসি। মেডিসিন ট্রিটমেন্ট আমরা কি কি ওষুধ দিই? হ্যাঁ, কি ওষুধ দিই? ভাইরালের ক্ষেত্রে কি করি? ভাইরালের ক্ষেত্রে ট্রিটমেন্ট এক, ব্যাকটেরিয়াল ক্ষেত্রে ট্রিটমেন্ট আর এক। ভাইরালের ক্ষেত্রে সিমটোমেটিক। ভাইরালের ক্ষেত্রে কী করবো? সিমটোমেটিক ট্রিটমেন্ট কি? যে রোগ ধরা সেই তার মেডিসিন। জ্বর আইলো প্যারাসিটামল, নাক দিয়ে পানি ঝরতেছে অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, শরীর দুর্বল একটা ভিটামিন, অর্থাৎ কি সিমটোমেটিক ট্রিটমেন্ট। ভাইরালে কি করব? সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, যেটা সমস্যা শুনবো সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিব, কিন্তু অ্যান্টিবায়োটিক দিব না। ঠিক আছে? তাহলে ভাইরালে ফিভার থাকে, ফিভার থাকলে কি থাকবো? ফিভার থাকলে আমরা কি দিব? প্যারাসিটামল দিব, যেমন নাপা, এইচ+, হ্যাঁ, আর অনেক কিছু পাওয়া যায় না, এগুলা দিব। এগুলোর ডোজটা কি? 3 বেলা করে দিব। পাশে লিখে দিব জ্বর থাকলে অথবা ব্যথা থাকলে, জ্বর ও ব্যথা থাকলে। এগুলা যে প্রতি বেলায় খাইতে হবে কিংবা প্রতিদিন খাইতে হবে বিষয়টা এরকম না। ব্যথা এবং জ্বর থাকলে খাবে, নাহলে দরকার নাই। এভাবে লিখে দিলাম যে এটা 5 দিন। বুঝতে পারছি? এটা কিন্তু সিরাপ ফর্মেও পাওয়া যায়। বাচ্চাদেরও তো ট্রিটমেন্ট দিতে হবে, বাচ্চাদের ট্রিটমেন্ট দিতে হবে না? সিরাপ ফর্মে পাওয়া যায়। সিরাপ কত ml পাওয়া যায়? 60 ml পাওয়া যায় আর 100 ml পাওয়া যায়। TSF মানে 1 চামচ। আমাদের জানতে হবে। আমি গ্রামের বয়সে রইলাম ফার্মেসিতে, আমি যদি এগুলো না বুঝি তাহলে আমি বড় বড় ডাক্তাররা তো বলে দেয় না, ওদের পাশে প্রেসক্রিপশনে লেখা থাকবে ওটি, আপনার কাছ থেকে ওষুধ নিবে, বলবো যে কীভাবে খাবেন, তাহলে অবশ্যই
দিন ইনশাল্লাহ শুধু প্রেসক্রিপশন পড়াবো। প্রেসক্রিপশনে কী কী থাকে, কীভাবে প্রেসক্রিপশন লিখতে হয়, কোন সাইডে কীভাবে কী করতে হয় শুধু পড়াবো। হ্যাঁ, আর 1 চামচ এই যে 1 TSF, 2 চামচে 2 TSF, 3 চামচে 3 TSF। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর ফুল মিনিংও আছে, ওই দিন বিস্তারিত পড়াবো। হ্যাঁ, একটার ভিতরে এত কিছু আনলে পড়ানো যায় না, ঠিক আছে। এটা কিন্তু সাপোজিটরিও পাওয়া যায়। কি সাপোজিটরিও পাওয়া যায়? এই সাপোজিটরি কত এমজিতে পাওয়া যায়? 60 এমজির পাওয়া যায়, 125-এর পাওয়া যায়, 250-র পাওয়া যায় এবং 500-র পাওয়া যায়। এই সাপোজিটরি কেমন কেমন করে হিসাব করব? পার কেজিতে 15 এমজি, কেজি প্রতি কত 15 এমজি হিসাব করে যা আসে ওইটা ওইভাবে মেরে দেব, ঠিক আছে। একটু সময় লাগবে। তাহলে কি পার কেজিতে 15 এমজি, একটা বাচ্চার ওজন 5 কেজি, তাহলে 5 গুণ 15 যা হয় সেই অনুযায়ী দিব, তাই না? পঁচাত্তর আসতেছে, তাহলে 75 আসলে কি হবে? 60 এমজি দিয়ে দিলাম, অথবা 60 এমজি যদি সিবিআর আছে সেক্ষেত্রে কি করব? 125 একটু ভেঙে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে আমরা বাচ্চাদের হিসাব করে সাপোজিটরি দিব। জ্বর সাপোজিটরি আমরা তখনই ব্যবহার করব যখন দেখব জ্বর 102-এর উপরে। কারণ কি বাচ্চাদের কিন্তু খিঁচুনি হয়, অতিরিক্ত মাত্রায় জ্বর আসলে কি হয়? খিঁচুনি হয়, তখন ওই সিরাপ কাজ করে না, তখন কি করতে হয়? পার রেকটাল, এটা কি মলদ্বারে দিতে হয়? সাপোজিটরি কি মলদ্বারে দিতে হয়, মলদ্বারে দিতে হয়। দেখা গেল যে একটা বাচ্চা বমি করতেছে, কিন্তু আরে তো জ্বরের ওষুধ খাওয়াইতে হবে, জ্বর অনেক বেশি, আমার তো কোনো ওয়ে তো আরে জ্বরের অ্যান্টিবায়োটিক দিতে হবে, তখন কি করব? সাপোজিটরি দিয়ে দিব। আমরা বড়দেরও কিন্তু সাপোজিটরি দিতে পারবো, এই যে 500 এমজির এটা। তবে হ্যাঁ, জ্বরের সিরাপ সাপোজিটরি দুটো একত্রে ব্যবহার করা যাবে না। ধরেন সিরাপ খাওয়াইছেন, বমি করে ফালিয়ে দিছে অথবা খাইছে, তখন সাপোজিটরি ব্যবহার করা যাবে। সিরাপ খাওয়ানোর পরে সাপোজিটরি ব্যবহার করা যাবে, কিন্তু সাপোজিটরি ব্যবহার করার পরে সিরাপ খাওয়ানোর কোনো দরকার নাই। 4 ঘন্টার ভিতরে, কয় ঘন্টার ভিতরে? 4 ঘন্টার ভিতরে, আবার 4 ঘন্টা পরে কিন্তু দিতে পারবো। জ্বর হ্যাঁ হ্যাঁ করা যাবে, কিন্তু সাপোজিটরি ব্যবহার করার পর সিরাপ ব্যবহার করার কোনো দরকার নাই। এবং একবার সাপোজিটরি দিলে 4 ঘন্টার ভিতরে আর সাপোজিটরি বাচ্চাদের দিব না। একটা বাচ্চার জ্বর 103, আপনি সাপোজিটরি একবার দিলেন, 1-2 ঘন্টা হইলো, বাচ্চার জ্বর তো কমতেছে না, আমি কি আবার সাপোজিটরি দিব? না, 4 ঘন্টা না হলে সাপোজিটরি দেওয়া যাবে না। তাহলে কি প্যারাসিটামল বুঝতে পারলাম? এরপরে পেইনের জন্য আমরা কি করি? অ্যানালজেসিস দিব। পেইনের জন্য কি? অ্যানালজেসিস দিব। দেখা গেল খুব বেশি ব্যথা, প্যারাসিটামল দিতেছি তাও কমতেছে না, তখন কি করব? অ্যানালজেসিস দিব। অ্যানালজেসিস দিব। যেমন ট্যাবলেট রোলাক 10 mg, এটা সকাল বিকাল ব্যথা হলে 5 দিন দিলাম, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে তো আর কেট্রোলাক ব্যবহার করা যায় না, এটা কি? কেট্রোলাক। বাচ্চাদের ক্ষেত্রে আইবুপ্রোফেন ব্যবহার করা হয়, আইবুপ্রোফেন ব্যবহার করা হয়।
আইবুপ্রোফেন, ফ্লামেক্স নামে পাওয়া যায়, ফ্লামেক্স। তারপরে হচ্ছে প্রোফেন। এই সিরাপগুলো একশো ml পাওয়া যায়। কত ml? 100 ml পাওয়া যায়। ঠিক আছে, ব্যথার জন্য এগুলো দিলাম। ব্যথার জন্য আমরা সাধারণত চেষ্টা করবো প্যারাসিটামল দিয়ে ব্যথাটা কমানোর, কিন্তু এত ব্যথা যে রুগী কিছু খাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, দুর্বল হয়ে যাচ্ছে না খেয়ে, তখন আমাদের ব্যথার আরও ভালো ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে আপনার বড়দের কিটোরোলাক, বাচ্চাদের আইবুপ্রোফেন ব্যবহার করব। ঠিক আছে, এরপরে হচ্ছে ঠান্ডার জন্য আমরা কি দিব? এগুলো যা পড়াইতেছি সবই কিন্তু কি ভাইরাল, কিন্তু ব্যাকটেরিয়ালও ক্ষেত্রেও এগুলো ব্যবহার করতে পারবো। ভাইরাল এবং ব্যাকটেরিয়াল দুটাই ব্যবহার করতে পারবো। শুধু ব্যাকটেরিয়ালে যোগ হবে কি অ্যান্টিবায়োটিকটা, আর এটাই কিছু যোগ হবে না, ট্রিটমেন্ট কিন্তু একই। এরপরে কি ব্যথা কমাইলাম, এরপরে অ্যান্টিহিস্টামিন, ঠান্ডা কমাইতে হবে। হ্যাঁ, হাঁচি কাশি হইতেছে, অ্যান্টিহিস্টামিন। গত সপ্তাহে অ্যান্টিহিস্টামিন খুব সুন্দর করে পড়িয়ে দিছি। অ্যান্টিহিস্টামিন কত প্রকার ক্লাসিফিকেশন দিয়ে একদম সুন্দর করে ডোজ সহকারে লিখে দিছি। তাহলে সেই অ্যান্টিহিস্টামিনগুলা ব্যবহার করব। বুঝতে পারছি? অ্যান্টিহিস্টামিন লেখা আছে না গত সপ্তাহটা? তাহলে কি ওই অ্যান্টিহিস্টামিনগুলা ব্যবহার করব। তবে বাচ্চাদেরটা সম্ভবত বলছিলাম না, বাচ্চাদেরটা একটু বলে দেই। বাচ্চাদের সিরাপ যেমন ফেক্সোফেনাডিন, ফেক্সোফেনাডিন সিরাপ, এটা 50 ml পাওয়া যায়। 50 ml পাওয়া যায় কি নামে? ফেকজো নামে। এটা 18 কেজিতে 1 চামচ দিতে হবে। কত কেজিতে? 18 কেজিতে 1 চামচ। দিনে কয়বার? বিডি মানে কি 2 বার। 18 কেজিতে 1 চামচ, দিনে 2 বার। এটা কি 6 মাস পর থেকে, 6 মাসের আগে বাচ্চাদের দেওয়া যাবে না। 6 মাস পর থেকে। তাহলে কি ঠান্ডা কমাইলাম। আর বড়দের ওই যে গত সপ্তাহে যেগুলো পড়াইছি সেগুলো একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলাম। যেমন যদি ফেকজোর কথাই ধরি, ফেকজো কত কত পাওয়া যায়? 60 পাওয়া যায়, 120 পাওয়া যায়, 180 পাওয়া যায়। এটা কি প্রতিদিন একটা করে দিয়ে দিলাম, 7 দিন অথবা 5 দিন। ক্লিয়ার? এরপরে হচ্ছে কাশি হইতেছে, কাশিটা কমাইতে হবে। কফ, কফ, কফ 2 ধরনের হইতে পারে। কফ কি হইতে পারে? 2 ধরনের হইতে পারে। কফটা কি 2 ধরনের হইতে পারে। একটা হলো প্রোডাক্টিভ, একটা হচ্ছে নন প্রোডাক্টিভ। একটা হচ্ছে কফ উঠবে, অর্থাৎ ভিতর থেকে কফটা বের হবে। আর একটা হচ্ছে নন প্রোডাক্টিভ, ভিতর থেকে কফ আসবে না, শুধু শুকনো কাশি। এবং দুইটার জন্য 2 ধরনের সিরাপ ব্যবহার করতে হবে। দুইটার জন্য 2 ধরনের সিরাপ ব্যবহার করতে হবে। তাহলে কফ একটা হচ্ছে প্রোডাক্টিভ, আর একটা হচ্ছে কি নন প্রোডাক্টিভ, প্রোডাক্টিভের ক্ষেত্রে কি সিরাপ ব্যবহার করব আমরা? প্রথমে আমরা নন প্রোডাক্টিভ দেখি। নন প্রোডাক্টিভ প্রোডাক্টিভে হচ্ছে অ্যামব্রক্স জল, শুকনো কাশি। প্রোডাক্টিভ মানে শুকনো, আর নন প্রোডাক্টিভ
না সরি, প্রোডাক্টিভ মানে কাশি, আর নন প্রোডাক্টিভ মানে শুকনো কাশি। হ্যাঁ, শুকনো। তাহলে কি প্রোডাক্টিভ? অ্যামব্রক্সল, যেমন অ্যামব্রক্স, অ্যাম্বুলেট, অ্যাম্বুলেট, আরও অনেক সিরাপ পাওয়া যায়। হ্যাঁ, লাইটেক্স, অনেক সিরাপ পাওয়া যায় বাজারে। এগুলার ডোজ কি? 1 চামচ, দিন 2 বার, 10 দিন কিংবা 15 দিন, যেভাবে ব্যবহার করা যায়। এগুলা কি প্রোডাক্টিভের ক্ষেত্রে, এগুলা কফটাকে আরও কি বেশি প্রোডাক্টিভ করবে, অর্থাৎ কফ যা ভিতরে আছে কি সব তুলে ফেলবে। ভিতরে তো রাখা যাবে না, ভিতরে থাকলে কি ইনফেকশন হয়ে কি নিউমোনিয়া হয়ে যাবে। এরপর হচ্ছে নন প্রোডাক্টিভ। নন প্রোডাক্টিভ কি? অ্যাডোভাস। অ্যাডোভাস কিন্তু খুব ভালো সিরাপ, এটাও শুষ্ক কাশির জন্য ব্যবহার করা যায়। না, প্রোডাক্টিভ এই অ্যাডোভাস। এবার নন প্রোডাক্টিভ। নন প্রোডাক্টিভ ও কফ, থাইভি, ও কফ, থাইভি, এগুলাও কি 1 চামচ করে দিন 2 বার, দিনে 2 বার অথবা 3 বারও ব্যবহার করা যায়। এটাও 10 থেকে 15 দিন। হ্যাঁ, না না, এটা হচ্ছে আপনার শুকনো কাশিটাকে ইরিটেশন হয় সেটা কমায়। গলায় দেখবেন যে শুকনো কাশি হলে কি এখানে ইরিটেশন হয়, একটা বিরক্তি ভাবটা চলে আসে, এখানে ঠান্ডা করে কি ওটা কাশিটাকে কমায়। কিন্তু ভিতরে কিছু নাই, আপনি কি বের করবেন। কিন্তু ইরিটেশন যে হচ্ছে, শুকনো কাশিটা যে হচ্ছে, সেটা রিলিফটাকে রিলিজ করে, অর্থাৎ কি সিমটমকে কমিয়ে দেয়। তা কি বুঝতে পারছি প্রোডাক্টিভ নন প্রোডাক্টিভ? হ্যাঁ, এবং এটা রুগীর কাছে কিভাবে শুনবো যে আপনার কাশি হলে কি কফ আসে? আর কফ আসে না। কফ আসলে এটা, কফ না আসলে এগুলা। আরও অনেক সিরাপ আছে, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম। হ্যাঁ, এবার কাশি শেষ হইল, আর কি বাকি আছে? গুড। এবার হচ্ছে ব্যাকটেরিয়াল ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। আপু কলম আছে? কলম কলম আছে? একটা কলম দাও তো। ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা কি ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে কি ব্যবহার করব? এই তো শেষ করে দেব তাড়াতাড়ি। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে আমরা কয়েকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ক্ষেত্রে ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দেব? প্রথমে কি অ্যান্টিবায়োটিক, কি অ্যান্টিবায়োটিক দেব? হ্যাঁ, আমরা কমনলি আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট দিতে পারি, ওই যে ভাইরালে প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট কি মন্টেলুকাস দিতে পারি। কি মন্টেলুকাস দিতে পারি। মন্টেলুকাস কত? 4 mg, 5 mg এবং 10 mg পাওয়া যায়। 4 mg কাদের দিব? 6 মাস থেকে 5 বছর, 6 মাস থেকে 5 বছর। 5 mg কাদের দিব? 5 বছরের পর থেকে 9 বছর পর্যন্ত, এবং 9 বছরের পরে থেকে 10 mg ব্যবহার করব। এতটুকু বুঝতে পারছি?
ভাইরালের ক্ষেত্রে আমরা প্রোফাইলেকটিভ হিসাবে ঠান্ডা কাশি কমানোর জন্য আরেকটা ট্রিটমেন্ট দিয়ে রাখি, সেটা কি মন্টিলুকাস। মন্টিলুকাস 4 mg 5 mg এবং 10 mg পাওয়া যায়। 4 mgটা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত ব্যবহার করব। 5 mgটা 5 থেকে 9 বছর পর্যন্ত ব্যবহার করব। আর 10 mgটা 9 বছরের পর থেকে যত বয়স আছে ব্যবহার করা যাবে অ্যাডাল্টের জন্য। 9 থেকে কি অ্যাডাল্ট। ক্লিয়ার? সমস্যা আছে কোনো? এরপরে আসি আমরা অ্যান্টিবায়োটিকে। অ্যান্টিবায়োটিকে আমাদের আগে কমনলি একটা ওষুধ ব্যবহার করা হতো, ফেনক্সিমিথাইল পেনিসিলিন। পেনিসিলিন যেটাকে পেন ভিক নামে পাওয়া যায়, পেন ভিক এবং পেন ভিক ডিএস নামে পাওয়া যায়। এটা কি ট্যাবলেট এবং সিরাপ ফর্মে আছে। ট্যাবলেট এবং কি সিরাপ ফর্মে পাওয়া যায়। ট্যাবলেটটাকে বাচ্চাদের ক্ষেত্রে, ট্যাবলেটটা কি বড়দের ক্ষেত্রে, আর সিরাপটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে? এই একটা অ্যান্টিবায়োটিক। দ্বিতীয়টা হচ্ছে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এজিথ্রোমাইসিন কি, যেমন এজেট, রোজিট, হ্যাঁ, এইসব বাজারে এইসব নামে পাওয়া যায়। এটা কি ট্যাবলেট ফর্মে 250 এবং 500 mg পাওয়া যায়। এটা ডোজ কি ওডি, দিনে একবার। ওডি মানে কি দিনে একবার, 7 দিন। এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। সিরাপ ফর্মে কি 15 ml এর পাওয়া যায়, 20 ml এর পাওয়া যায়, 30 ml এর পাওয়া যায়, 35 ml এর পাওয়া যায়, 50 ml এর পাওয়া যায়। 10 কেজিতে 1 TSF, মানে 10 কেজিতে 1 চামচ। ওডি মানে কি দিনে একবার। এটা কি বাচ্চাদের ক্ষেত্রে। সিরাপটা কি বাচ্চা জন্য। ক্লিয়ার? এরপরে হচ্ছে সেফোরোক্সিম প্লাস ক্লাবুনিক অ্যাসিড দেই। সেফোরোক্সিম প্লাস হচ্ছে ক্লাবুনিক অ্যাসিড। শুধু সেফোরোক্সিমও পাওয়া যায়, কিন্তু ক্লাবুনিক অ্যাসিড সাথে থাকলে ভালো কাজ করে। হ্যাঁ, অ্যাসিড যেমন সেফা ক্লাব নামে পাওয়া যায়, সেফা ক্লাব নামে পাওয়া যায়, ফিউরোটিল প্লাস নামে পাওয়া যায়। শুধু ফিউরোটিল পাওয়া যায়, সেটা কি শুধু সেফোরোক্সিম। আবার প্লাস থাকলে কি মনে করতে হবে, সাথে ক্লাবুনিক অ্যাসিডটা যোগ আছে। হ্যাঁ, নাপা এবং নাপা এক্সট্রা যেরকম। হ্যাঁ, শুধু এক্সিম নামেও পাওয়া যায়, সেটা কি শুধু সেফোরোক্সিম। কিন্তু এক্সিম সি বি থাকলে বুঝতে হবে কি ক্লাবুনিক অ্যাসিড যোগ আছে। আর এই ক্লাবুনিক অ্যাসিড যোগ থাকলে আরও দ্রুত কাজ করে। ঠিক আছে? এর প্রোডাক্টিভিটি মানে কার্যক্ষমতা আরও বেশি